সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স আসলে আমাদের বেসিক গ্রামারের একটি অংশ। এটি আমরা যদি ভালোভাবে না জানি তাহলে আমাদের গ্রামাটিক্যাল অংশের যে কোনো অংশে আমরা ব্যর্থ হব টেন্সগুলো নির্ধারণ করতে। তাই আজকে আমরা টেন্সের যে প্রকারভেদ বা কি প্রকার টেন্স আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে টেন্সটি, এখানে আমরা শিখব হচ্ছে এর মিনিংটা কি আসলে, যে টেন্সটার মিনিং কি, টেন্স থেকে আসছে শব্দটা। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড টেন্স ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড টেম্পাস হুইচ মিনস টাইম। অর্থাৎ এই টেন্স যে শব্দটা এটি আসছে হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে, টেম্পাস, যেটার অর্থ হচ্ছে সময়, অর্থাৎ হুইচ মিনস টাইম। তারপর কি বললো যে a verb indicates the time of an action, event or condition by changing its form. আচ্ছা, তারপর based on time frame, যদি আমরা এটা সময়টাকে বিবেচনা করি তাহলে এটা সময়টাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন এই যে তিন প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এটিরও আবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আমরা এটা সামনে এখন দেখব কি কি আছে এগুলা। ওগুলা দেখার আগে আমরা সবগুলা টেন্সের একটু দেখে আসি কি কি টেন্স আছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সের আবার চার প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্স ঠিক এইভাবে একইভাবে চার প্রকার: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স আবার চার প্রকার: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং এর স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা একটু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে একটু জেনে নিই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি। এখানে বলা হচ্ছে যে দ্য সিম্পল প্রেজেন্ট ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন, অ্যান ইভেন্ট অর কন্ডিশন দ্যাট ইজ অকারিং ইন দ্য প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং অর রাইটিং। যে সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল সাধারণ যে প্রেজেন্ট, এটা সাধারণ যে বর্তমান, এটা আসলে ব্যবহৃত হয় টু ডিসক্রাইব বর্ণনা করতে অ্যান অ্যাকশন, যে কোনো একটি কাজ, অ্যান ইভেন্ট কোনো একটি ঘটনা, অর কন্ডিশন বা কোনো একটি শর্ত বা কোনো একটি যে কোনো একটি কাজ, দ্যাট ইজ অকারিং ইন দ্য প্রেজেন্ট, যেটা কিনা ঘটে বর্তমানে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ ঘটে এরকম কোনো কিছু যদি বোঝায় তাহলে আমরা এটাকে বলতে পারবো সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং অর রাইটিং, এটা হতে পারে লেখার সময় অথবা কথা বলার সময়। ফর এক্সাম্পল কি বলে এখানে যে আই স্পিক ইংলিশ এভরিডে, যে আমি ইংলিশে কথা বলি প্রতিদিন। তাহলে এখানে টাইম সিগন্যালটা কি, যে কিছু কিছু বাক্যে এমন এমন শব্দ দেওয়া থাকবে যে শব্দগুলো দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার টাইম সিগন্যালটা হচ্ছে যে এভরিডে অথবা অলওয়েজ অথবা অফেন, এভরি উইক, ইউজুয়ালি, নেভার, এগুলো যদি হয় তাহলে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্ব বলতে ভার্বের ভি ওয়ান আমরা, অথবা আমরা বলতে পারি যে মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমরা হয়তো জানি যে ভার্বের তিনটা ফর্ম থাকে। প্রথম ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, দ্বিতীয় ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম এবং তৃতীয় ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। নর্মালি আমরা এগুলো জানি। এগুলো আমরা যে কোনো গ্রামার বই থেকে কনজাগেশন অফ ভার্ব নামে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে আমরা এই ভার্বের তিনটা রূপ পড়ে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এই টেন্সগুলো পড়তে।
আচ্ছা, তারপর কি বললো যে এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি বোঝায় যে ইট এক্সপ্রেসেস অ্যাজ জেনারেল ট্রুথ অর অ্যান অ্যাকশন দ্যাট ইজ অকারিং নাও, যে এটা বর্তমানে এমন কোনো কিছু ঘটে বা কোনো একটা কাজ ঘটে এরকম কোনো কিছুকে বোঝায়। ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, যে এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য সান, ভার্ব হচ্ছে রাইজেস এবং ফ্রম দ্য ইস্ট হচ্ছে অবজেক্ট। এখানে এই যে রাইজেস এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলো কখন, যে আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে এখানে এস বা ইএস যুক্ত হয়েছে এবং এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে না। এবং রাইজ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ভি ওয়ান ফর্ম, এজন্য আমরা বলতে পারি যে এটা একটা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর কি বললো যে এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট অকার্স রেগুলারলি অর হ্যাবিচুয়ালি, যে এইটা কোনো একটা অ্যাকশনকে সে এক্সপ্রেস করতে পারে বা কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজকে সে এক্সপ্রেস করতে পারে, প্রকাশ করতে পারে, যেটা কিনা অকার্স ঘটে রেগুলারলি, প্রায়শই এটা ঘটে, মানে প্রতিদিনই ঘটে এরকম কোনো কিছু বোঝাবে, অর হ্যাবিচুয়ালি অথবা অভ্যাসগত কোনো কিছু যদি হয়, প্রতিদিনই অভ্যাসগত কোনো কিছু যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। এরকম অভ্যাসগত যদি বোঝায়, এটা উদাহরণ আমরা কি বলতে পারি যে শি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিনই স্কুলে যায়। তাহলে এই যে প্রতিদিন স্কুলে যায় রেগুলারলি, এই রেগুলারলি একটা হ্যাবিচুয়াল ওয়ার্ড, যে সে প্রতিদিনই যায়, এটা তার একটা অভ্যাস। তাহলে শি গোজ টু স্কুল, তাহলে গোজ এখানে কিন্তু ভার্বের মেইন ফর্ম অর্থাৎ ভার্বের ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম, তাহলে আমরা বলতে পারি এটা একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ ইন্টারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় এগুলো শিখব। এর মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যে বাক্যটা যেটা ছিল এটাই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি, এরকম যে দে প্লে, তারা খেলা করে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ এটা সাবজেক্ট হচ্ছে দে এবং ভার্ব হচ্ছে প্লে, অর্থাৎ ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম বা মেইন ভার্ব, এজন্য আমরা এটাকে বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই বাক্যটিকে আবার আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন? এটা কারণ এটি হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য, এখানে না-বোধক কোনো কথাবার্তা নেই। সেই ক্ষেত্রে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের কি করতে হবে, যে এখানে বাক্যটি ছিল দে প্লে, দে প্লে এটাকে নেগেটিভ যদি করতে যাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ওই বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে ডু, ডিড, ডাজ যে কোনো একটা এনে ওইটাকে নেগেটিভ বানাতে হবে। এখন যেহেতু আমরা শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে পড়তেছি তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শুধুমাত্র ডু অথবা ডাজ ব্যবহৃত হবে, ডিড ব্যবহৃত হবে না। কেন? কারণ ডিডটা আমরা যখন পাস্ট ইনডিফিনাইট পড়ব তখন ওটাকে পড়ব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি কোনো বাক্যকে আমরা নেগেটিভ বাক্য বানাতে চাই তাহলে অবশ্যই ডু অথবা ডাজ এনে তারপর নট ব্যবহার করতে হবে নেগেটিভ করার জন্য। এজন্য আমরা নেগেটিভ সেন্টেন্সকে যদি দে প্লে এটাকে নেগেটিভ করি তাহলে দে ডো নট প্লে। কেন? কারণ এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব ছিল প্লে। কারণ এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে ডু অথবা ডাজ এনে নেগেটিভ বানাতে হবে। এখন এই সেম বাক্যটা যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিতে হয়, অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে যেতে হয়। এবং যে বাক্যটাকে আমি ইন্টারোগেটিভ বানাবো এটা যদি নেগেটিভ হয় তাহলে আমার পজিটিভ বাক্য বানাতে হবে। আর যে বাক্যটিকে আমি ইন্টারোগেটিভ বানাবো সে যদি পজিটিভ বাক্য হয় তাহলে আমার নেগেটিভ বানাতে হবে। অর্থাৎ এই যে বাক্যটা দে ডো নট প্লে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তাহলে হবে ডু দে প্লে, ওই অক্সিলারি ভার্বটাকে আমার সামনে নিয়ে যেতে হবে। এবার এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বানাতে চাই তাহলে দে ডু দে নট প্লে আমাকে বলতে হবে, অর্থাৎ ডুটা সামনে নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি এবং অবজেক্ট। এখন অক্সিলারি ভার্ব হিসেবে একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে হচ্ছে এম, ইজ, আর, এই